আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি ভারত এই মুহূর্তেও বাংলাদেশ দখল করতে চায়, আমার সঙ্গে কথা হয়েছে খুব ইম্পর্টেন্ট লোকজনের যারা সেনাবাহিনী আছে, এটা কিন্তু খুব সামান্য ঘটনা, মানে আজ রাতে শুরু করলে আগামীকাল সকালবেলা হবে। ভারত সময় নেবে, তার সময় অবধি যাবে। কারণ আপনাদের বাংলাদেশের লোকেদের তাদের ধৈর্যের পরীক্ষা চলছে। সেই ধৈর্যের পরীক্ষা যখন সেটা ফেল করবে, তারা যখন অধৈর্য হবে, আরো তবে অনেক কিছুই ঘটছে সেটা বোঝা যাচ্ছে। পরিস্থিতির ওপর প্রচন্ড নজর চলছে। আপনি দেখেছেন যে একের পর এক গ্যারিসন হলো শিলিগুড়ি করিডোর অঞ্চলে। আপনি দেখছেন যে আর্মি বর্ডার ইন্সপেকশনে যাচ্ছে। এগুলো কোনো লোক দেখানো বিষয় নয়, এগুলো বাংলাদেশের মতো নয়। তারা প্রস্তুতি নিয়ে রাখছে, নানান রকমের চিন্তা মাথার মধ্যে আছে, তো সেগুলোর প্রস্তুতি সবগুলো চলছে। এর মাঝে একটা জিনিস ঘটে যেতে পারে, সেটা হচ্ছে যে বৈদেশিক কোনো সিচুয়েশন পাকিস্তানের সঙ্গে একটা পরিস্থিতি চলছিলই। আপনি জানেন অপারেশন সিন্দুর হয়ে গেছে মে মাসে, তো পাকিস্তান আবার সুযোগ খুঁজবে কিছু করার, বা অন্য কোনো শক্তি ভারতকে ডিস্টার্ব করার যদি সুযোগ খোঁজে, তো এই সিচুয়েশন গুলো সবগুলো রেশ এসে কিন্তু বাংলাদেশে পড়বে। রাশিয়ান অ্যাম্বাসাডার যেটা বলেছেন সেটা কিন্তু ভুল বলেননি। বাংলাদেশে ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীর পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, সেই জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ। 1971 সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনা ব্যাটালিয়ন ত্রিপুরায় মোতায়েন, এই যে এটা বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর শক্তিশালী উপস্থিতি। দাদা, এখন আমার প্রশ্ন, এগুলো দিয়ে আসলে কি কূটনীতিক চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে কোনো প্রেসারে রাখা হচ্ছে, নাকি আসলে যুদ্ধের দামামা বাড়ছে? কোনটা আপনার কাছে মনে হয়? এবং রাশিয়ার কি ইন্টারেস্ট? বাংলাদেশকে রাফাল বিমান দেখিয়ে বা 4টে সৈন্য দেখিয়ে আমার মনে হয় না আমাদের খুব একটা লাভ আছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি ভারত এই মুহূর্তেও বাংলাদেশ দখল করতে চায়, আমার সঙ্গে কথা হয়েছে খুব ইম্পর্টেন্ট লোকজনের যারা সেনাবাহিনী আছে, এটা কিন্তু খুব সামান্য ঘটনা, মানে আজ রাতে শুরু করলে আগামীকাল সকালবেলা হবে এই ঘটনাটা। কিন্তু এটা কোনো প্রশ্ন হতে পারে না। আমরা একটা পৃথিবীর মাঝখানে থাকি যেখানে এটা করা যেতে পারে না, এরকম কোনো ঘটনা। এক, দ্বিতীয়ত বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, সুতরাং বাংলাদেশকে আমি সকাল বিকেল যদি গিয়ে 4টে গুলি মেরে আসি, তাহলে পরে কি করে হবে? তো অতই যদি হতো, তাহলে কি এতদিন ধরে এই যেগুলো চলছে, যে সমস্ত কারবার, আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে ঢিল পড়ার সঙ্গে সঙ্গে, বা আমার ভিসা সেন্টারে যদি এই না চেঁচামেচি হবে, আমরা পুরো উইথড্র করে নিয়ে চলে আসতাম। ক মিনিট লাগবে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বেরো, পাকিস্তানের সঙ্গে যেমন রাখা হয় না তেমন। তো সুতরাং এটা আমার মনে হয় না যে শুধুমাত্র একটা দেখাবার জন্য 4টে খেলনা বার করে আকাশে ঘুরছে আর বর্ডারে গিয়ে ঘুরঘুর করছে, কেমন? এগুলো নানান পরিস্থিতির জন্যই তৈরি থাকছে, নানান ধরনের প্ল্যান আছে, নানান ধরনের, সরকারের কাছে তো আমাদের মতো নয়, তাদের কাছে তো নানান খবর আছে, তাই না? জি জি। যেমন ধরুন, বাংলাদেশ পাকিস্তানের ভেতর যদি কোনো ডিফেন্স চুক্তি হয়, কেমন, বা অন্য কোন দেশের সঙ্গে, দুটো দেশের এখন ভয়ঙ্কর উপস্থিতি, একটা টার্কি, পাকিস্তান, এবং তার সূত্রে আমেরিকা সেখানে গিয়ে 5টা কাজ করছে। তো এখন ধরুন কোন দিকে কোনটা মোড় নেবে, তার জন্যে হয়তো অনেক কিছু পরিস্থিতি, যে এই ঘটনা ঘটলে এইভাবে রিয়াক্ট হবে, ওই ঘটনা ঘটলে ওইভাবে রিয়াকশন হবে। আমার মনে হয় এগুলো সবই প্রস্তুতির অংশ হিসেবে দেখা উচিত, এবং সর্বক্ষণ যে সেগুলো শুধু, আর ওই যেগুলো বলছেন যে মহড়া টহরা ইত্যাদি, হয়তো অনেক কিছু হয়তো রেগুলারই হতো, তবে যেমন 3টে গ্যারিসন যখন হয়েছে তখন বোঝা যাচ্ছে যে কোথাও কিছু প্ল্যান আছে, কারণ তা না হলে পরে ওরকম দুমদারাক্কা গ্যারিসন খুলবে কেন? আর
আহ, মানে অঞ্চলটা জুড়ে কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা বাংলাদেশ তৈরি করেছে সেটা হচ্ছে, যেটা বুঝতে পারছে না হয়তো কেউ, বা বুঝলেও বলছে না সেভাবে, সেটা হচ্ছে বাংলাদেশ যদি এর থেকে না বেরোতে পারে, এই মুহূর্তে তো আমি কোনো সম্ভাবনা দেখছি না, তাহলে বাংলাদেশ কিন্তু আমাদের এই অঞ্চলে একটা ডিস্টার্ব স্টেটে পরিণত হবে, এবং ভালো রকম সময়ের জন্য। এবং তখন কিন্তু গোলা বারুদ অনেক কিছুই হবে। আমি মানে এভাবে বলতে চাই না, কিন্তু পরিস্থিতিটা খুব গোলমেলে দিকে যাচ্ছে। একটা পা স্লিপ করলেই গন্ডগোল হয়ে যাবে। আর আপনি যে দেখছেন যে আজকের যা পরিস্থিতি আছে, ধরুন এই মাসেরই শুরুর দিকের ঘটনা, বাংলাদেশে এক গাদা খবর বেরোলো যে ভারতকে দেখিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ না কিনে, ওদের পেঁয়াজ পচছে। তার 7 দিন যায়নি কি 10 দিন যায়নি, তারপরেই পেঁয়াজ ওখানে 150 টাকা কেজি হয়ে গেছে। তখন পেঁয়াজ কেমন? তো ভারত যদি মনে করত যে বাংলাদেশকে ক্ষতি করবে, ভারতের খুব বেশি সময় লাগবে না কিন্তু, কারণ কিছুই নয়, আপনার খাবারের সাপ্লাইটা আমি একটু, আপনি বুক করলে আমার একটু ডিলে করে দিলাম না, আপনার ওখানে জনরোষ হবে, ইনফ্লেশন হবে। আপনি বাড়ির থেকে বেরিয়ে, আপনার তো জিনিসপত্র যায় আপনার সমুদ্র দিয়ে, আমি সেই সমুদ্রটা কন্ট্রোল করি, আমি থাকি সেখানে, আপনার ওপর থেকে 5 থেকে 4 দিক থেকে আছে। তো এটা কোনো বিষয়ের মধ্যে পড়ছে না যে একটা মুশকিলটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানি মেন্টালিটিটা নিয়ে ফেলছে যে আমাকে যুদ্ধ করতে হবে। এইটা খুব মুশকিল, এটা খুব মুশকিল। এবং তুমি যদি আমার শত্রুর সঙ্গে হাত মেলাও এবং এমন কোনো কাজ করো যেটাতে আমি মনে করি তুমি আমাকে থ্রেটেন করে ফেলছো, কেমন? তো ধরুন আপনি আমার বন্ধু, কেমন? এবার আমার যে শত্রু তাকে নিয়ে আপনি খুব ফুর্তি করছেন, তাহলে আপনি তো আমার বন্ধু থাকতে পারেন না। তার কারণ আপনি ওর সঙ্গে যদি ফুর্তি করতে পারেন, মানে দারুণ দহরম মহরম করতে পারেন, আপনার সঙ্গে দেখা হলো, আপনি আলাপ করলেন, আপনি 4টে জিনিস পেঁয়াজ কিনে আনলেন, এক জাহাজ, এগুলো চলতে পারে, এগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি দরজা খুলে দিচ্ছেন তাকে, একটার পর একটা প্রচুর স্টেটমেন্ট আছে, আপনি দেখুন, এবং প্রচুর স্টেপস আছে। যেমন ধরুন ইন্সপেকশন ছাড়া পাকিস্তানি জাহাজ ঢুকবে, কেমন? যেটা আমি চাই না। তো কারণ অনেক অনেক ঘটনা আছে না এই অঞ্চলে। আমরা কি 10 ট্রাক অস্ত্রের কথা ভুলে গেছি? 2004 সালের ঘটনা, মোটে, হ্যাঁ, 20 বছর আগের ঘটনা। তো ঘটনা ঘটবে কতক্ষণ? তাই কখন এই গোটা জিনিসটাই খুব সূক্ষ্ম, সরু সুতোর ওপর দাঁড়িয়ে আছে। একটা ভুল হবে আর গন্ডগোল শুরু হবে, এবং বাংলাদেশ কিন্তু এই অঞ্চলের একেবারে মানে সব থেকে ডিস্টার্বড অঞ্চল হবে এই আমাদের এই গোটা অঞ্চলের ভেতর। ধন্যবাদ। এই যে শেহবাজ শরীফ দলের নেতার হুঁশিয়ারি, ভারত যদি বাংলাদেশের নজর দেয়, পাকিস্তান মিসাইল কিন্তু দূরে নয়। এখন সে পাকিস্তান, হ্যাঁ বলুন, কিভাবে দেখবেন এই জিনিসটা? এটা কি উস্কানি? না না, এগুলো দিয়ে দেখার কিছু নেই। পাকিস্তানে সরকার বলে কিছু নেই, সরকারটা একটা কাঠপুতলি, কেমন? কেউ কি কোনো দেশে শুনেছে যে সেই দেশের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক হচ্ছে আর প্রধানমন্ত্রী ঘরে বসে ছোলা খাচ্ছে কি রুটি পরোটা খাচ্ছে? কোনোদিন হয় এটা? আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করতে যায় তার আর্মি চিফ, রিসেন্ট এমনিতেই ক্ষমতা ছিল, তো এটা তো বলাই হতো আগে যে সারা পৃথিবীর সব দেশের একটা আর্মি থাকে, পাকিস্তানে আর্মির একটা দেশ আছে, এটা আগেই বলা হতো।
তো এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আরো এই খুব কিছুদিন আগেই, মাস কয়েক আগেই আবার কি সব পরিবর্তন করে নিল কনস্টিটিউশনে, করে এখন মুনিরের ক্ষমতা, আসিফ মুনিরের ক্ষমতা আরো বেশি, সেই সর্বময় কর্তা। সেই হচ্ছে পাকিস্তানের সঙ্গে কথা বলতে, ট্রাম্প যদি তার সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তার মানে সেই দেশের প্রধান। বাকি এই যে দলগুলো আছে তারা করবেটা, তাদের একটা সরকার আছে, তার একটা প্রধানমন্ত্রী আছে, তার একটা ফরেন মিনিস্টার আছে, তার একটা অমুক আছে তমুক আছে, তাদের কাজটা কি? তারা কিছুই ঠিক করে না। তো সুতরাং বক্তৃতাবাজি করবে। তো সরকারের প্রধানমন্ত্রী থেকে ফরেন মিনিস্ট্রি সবাই, ডিফেন্স মিনিস্টার, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের কি কাজ, কোন কাজ আছে তার? তো এটা যদি সরকারের ওপরের লোকেদেরই হয়, তার তলার কোন নেতা কে কি বললো এটা নিয়ে তো হবে না। এদের কাজ হচ্ছে পিআর এজেন্সির মতো, এদের কাজ হচ্ছে মাইক নিয়ে ফুঁকে বেড়ানো। তো ফুঁকে বেড়াক, মিসাইল হোক কি না হোক, মোদ্দা কথা হচ্ছে সেই মিসাইলের ক্ষমতা, মানে সুইচটা ও দলের কাছেও নেই, ওদের ওদের যেটা তথাকথিত সরকার তার কাছে নেই, সবটাই আর্মির কাছে আছে। ধন্যবাদ দাদা। অনেকে একটা জিনিস এখন বলছে যে নরেন্দ্র মোদী এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে যে ওনাদের মধ্যে আসলে খুব ভালো বন্ধুত্ব, দুজনের মধ্যে হয়তো গোপন রিলেশন আছে, যার কারণে হয়তো, যেহেতু ভোট আছে 26-এ ভোট আছে বাংলাদেশে, 26 আবার আপনাদের ওখানে একটা স্টেটে ভোট আছে সম্ভবত, যে যার পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গে, যার কারণে দুই দেশে, পশ্চিমবঙ্গে আছে, আসামেও আছে ভোট। হ্যাঁ, মানে ওদের কথা যেটা, যে এই যে বাংলাদেশে যেমন ভারত বিরোধিতা আছে, জিয়ে রাখা হচ্ছে 26-এর ভোটের কারণে, এবং মোদিজিও সেম এই কারণেই ভারত বিদ্বেষিতা ইয়েটা জিয়ে রাখছে। কথাটা কি আসলে কি ভারত বিদ্বেষিতা না বাংলাদেশ বাংলাদেশ বিদ্বেষিতা? আপনি দেখেছেন বম্বেতে কি কি হয়েছে? না, আমি পছন্দ করি না কারোর কারোর আমি নিজে সাবস্ক্রাইব করি না কোনো দেশের পতাকা মারানো, এই সমস্ত আমি সাবস্ক্রাইব করি না। দেশের পতাকা কি দোষ করলো? জি, তো মহারাষ্ট্রে হয়েছে, ত্রিপুরায় ইলেকশন আছে, আর ত্রিপুরায় কে করছে? বিজেপি করছে না, টিপরামুথা করছে, রাজার যে পার্টিটা। জি, আর টিপরামুথা কাদের পার্টি? ত্রিপুরী জনগোষ্ঠীর পার্টি। ত্রিপুরী জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা খ্রিস্টান। এটা একদম বাজে কথা যে এই জন্য ওইটা হচ্ছে সেইটা হচ্ছে, ওই সমস্ত নেই। আপনি এগুলো বাজে কথা। মানে আপনি আমার দেশের বলবেন 7 সিস্টার খেয়ে দেবো আর লোকেরা বসে থাকবে? এটা নয়, এসব কিচ্ছু নয়। এগুলো বাংলাদেশের গুজবের জায়গায় থাকুক। এই যে দাদা পাল্টাপাল্টি এখন কূটনীতিক ডাকা হচ্ছে, প্রীতম বর্মাকে ডাকা হচ্ছে, বাংলাদেশের কূটনীতিককে আবার দিল্লি ডাকছে। এর ভিতরে আজকে কিছুক্ষণ আগেই কথা বলতে বলতে একজন একটা কার্ড পাঠালো আমাকে, সেটা একটু দেখাচ্ছি। এই যে আজ থেকে শিলিগুড়িতে বাংলাদেশের জন্য সব হোটেলের দরজা বন্ধ, দীপু দাসের জন্য এই প্রতিবাদ। আসলে এগুলোর শেষ কোথায় দাদা? এগুলোর শেষ কোথায়? এগুলোর শেষ হবে হচ্ছে এই ভারত বাংলাদেশের সঙ্গে কুচুটে মেনলি ঝগড়া বেশি দিন করবে না। বাংলাদেশ যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশ শো করছে যে আমার কত ক্ষমতা, কেমন? তো এটা বেশি দিন চলবে না। এটা একটা ব্রেকিং পয়েন্টে যাবে, এটা আছেও। ভারত সময় নেবে, তার সময় অবধি যাবে। কারণ আপনাদের বাংলাদেশের লোকেদের, তাদের ধৈর্যের পরীক্ষা চলছে, কেমন? সেই ধৈর্যের পরীক্ষা যখন সেটা ফেল করবে, তারা যখন অধৈর্য হবে আরো, তখন হবে কিছু। অথবা যখন ঝোলা থেকে যে সমস্ত সাপ বেরিয়েছে, যারা আজকে গিয়ে কি নাম প্রথম আলো, ডেইলি স্টারে আগুন লাগাচ্ছে, উদিচিতে ভাঙছে, ছায়ানটে গিয়ে ভাঙছে, তারপরে দীপু দাসকে পুড়িয়ে মারছে, এই যে সাপ, এই সাপ যখন আমাকে কামড়াবে,
কেমন? তো সুতরাং, এবং সেটা ঘটবে, এসব ঘটনা ঘটবে। তার কারণ এই সাপ, আপনি সাপ তো বন্ধুত্ব হয় না। আপনি ঘরে যদি সাপ পোষেন তো বন্ধুত্ব হবে না। প্লাস আপনি কিছু বিদেশি শক্তিকে ওখানে জায়গা করে দিচ্ছেন, সবাই সব দেখতে পাচ্ছে, জানে, সবার কাছে খবর আছে। সুতরাং এটা একটা জায়গা অবধি যাবে যেখানে বাংলাদেশের পাটা ফসকাবে। আর এর মাঝে আরো অনেক কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশ উৎসাহে টকবগিয়ে ফুটছে। কেমন? বাংলাদেশ আসলে কি হচ্ছে? বাংলাদেশ তো নিজে চলছে না। বাংলাদেশ প্রথমে ঠিক করেছে যে আমি ভারত বিরোধিতা করব। একদল লোকের, যারা সরকারটার পেছনে আছে, তাদের বক্তব্য এটা। এখন এটা দিয়ে সে তার পক্ষে জনমত চায়। এটা হচ্ছে একটা দিক। মূল ব্যাপার যেটা ঘটছে, বাংলাদেশে যারা শাসন করছিলেন তাদের নিজেদের ভেতর ঝগড়া চলছে।